আগামী বিজয় দিবসের আগেই জুলাই গণহত্যার বিচার, বিপ্লবী প্রবাসীদের বিপক্ষে অবস্থান নেওয়া কূটনীতিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা। আইন উপদেষ্টা হিসেবে আমার প্রধানতম দায়িত্ব হচ্ছে এই গণহত্যার বিচার করা। দীর্ঘকাল অনির্বাচিত সরকার থাকা ঠিক নয় বলছে বিএনপি। শাপলা চত্বরের ঘটনা নিয়ে হাসিনার মিথ্যাচার অভিযোগ জামায়াতের। দীর্ঘ 15 বছর পর সমাবেশের সুযোগ পেল খেলাফত মজলিস। নতুন বাংলাদেশ তৈরির লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। সারা দেশে নৌ শ্রমিকদের কর্মবিরতিতে অচলাবস্থা, জাহাজে স্বাক্ষরের বিচার ও ক্ষতিপূরণ দাবি। টোল প্লাজার দুর্ঘটনায় বাস চালক গ্রেপ্তার। আমন্ত্রণ সংবাদ রাতে, দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি ফারনাজ জুই। এবারে বিস্তারিত। আগামী বিজয় দিবসের আগে সম্পূর্ণ করা হবে জুলাই আগস্ট গণহত্যার বিচার, এমন আশ্বাস দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এ সময় জানানো হয়, বিচার কাজ গ্রহণযোগ্য রাখতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। শনিবার কৃষিবিদ ইনস্টিটিউটে গুম হত্যা বিষয়ক সংলাপে একথা বলেন তারা। আওয়ামী লীগের 15 বছরে স্বৈরাচারী শাসন ব্যবস্থায় রাজনৈতিক বিরোধের জেরে গুম খুনের ঘটনা ঘটেছে কয়েক হাজার। কেউ গুম থেকে ফিরে এসেছেন, আবার কেউ হারিয়ে গেছেন চিরতরে। এমন প্রেক্ষাপটে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশনে ঐক্য, সংস্কার ও নির্বাচন বিষয়ে 2 দিন ব্যাপী জাতীয় সংলাপের আয়োজন করে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ। শেষ দিন আলোচনা করা হয় গুম, খুন, জুলাই গণহত্যা এবং বিচারের চ্যালেঞ্জ, সংস্কারের দায় ও নির্বাচনের পথরেখা নিয়ে। যখন আসবেন আমরা এই প্রশ্নগুলো তার কাছে রাখবো। সংলাপের শুরুতে বিগত সরকারের আমলে যারা গুম হওয়া বিভিন্ন ছাত্রদলের নেতারা গুমের সময়কার করুণ নির্মমতার অভিজ্ঞতা তুলে ধরেন। জিসানকে জুলাই গণহত্যার সময় তার বাড়িতে গিয়ে আওয়ামী সন্ত্রাসীরা কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে। এই গুম ও গণহত্যার সঙ্গে জড়িতরা এখনো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় বহাল তবিয়তে আছে বলে উল্লেখ করে দেশের রাজনৈতিক নেতারা বলেন, এই গুম খুনের সাথে যারা জড়িত তাদের বিচার করার একটা ক্যাটাগরি সেট করা দরকার। গত 1.5 দশকে যে সমস্ত গুম, খুন, অপহরণের ঘটনা সংঘটিত হয়েছে, আমাদের বিচার বিভাগ প্রত্যক্ষ পরোক্ষভাবে এক ধরনের অনুমোদন তারা তাকে দিয়ে গেছেন। এই গুম খুনের সঙ্গে জড়িত রাষ্ট্রের সকল যন্ত্রপাতি তা কিন্তু বহাল তবিয়তে আছে। ফলে এই যন্ত্রপাতি সহ এই রাষ্ট্রই আবার সেই যন্ত্রপাতির বিরুদ্ধে কিভাবে ব্যবস্থা নিবে, এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। অধিবেশনের আলোচনায় অংশ নিয়ে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, ইতিহাসের দায়বদ্ধতা থেকেই এই বিচার করতে হবে। এই বিচার নিয়ে যাতে আন্তর্জাতিকভাবে এবং জাতীয়ভাবে কোনো ক্যাঙ্গারু কোর্টের তকমা না লাগে, কোনো ফরমাইশি রায়ের তকমা না লাগে। আমাদের হাতে যে মশাল আপনারা দিয়েছেন, জাতিকে সঠিক বিচার ব্যবস্থার দিকে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে যে দায়িত্ব আপনারা দিয়েছেন, আমরা সেই দায়িত্ব নৈতিকভাবে, আইনগতভাবে এবং আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে দ্রুততম সময়ের মধ্যে এই বিচার প্রক্রিয়া সম্পন্নের দিকে নিয়ে যাব। 4টি প্রধান গণহত্যা, জুলাই আগস্ট হত্যাকাণ্ড, বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বর হত্যাকাণ্ড, ধারাবাহিক গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এই 4টি গণহত্যার বিচারের কাজকে প্রাধান্য দিয়ে আইন উপদেষ্টা ও চিফ প্রসিকিউটর বলেন, আগামী বিজয় দিবসে এই সব গণহত্যার বিচার সম্পন্ন করে উদযাপন করা হবে। জুলাই গণহত্যার যে বিচারটা যেটা আমরা শুরু করেছি, তাজুল কারেক্টলি বলেছে, এটা আমরা বদ্ধপরিকর এবং আমরা আশা করছি এই বিচার, এখানে দেখলাম প্রস্তাবনা বলা হচ্ছে সামনের বছর বিজয় দিবসের আগে এই বিচার অন্তত বিচারিক আদালতে সম্পন্ন হবে। আমরা আগামী বিজয় দিবস গণহত্যাকারীদের শাস্তির রায় সেলিব্রেশনও করব। এই গণহত্যার যিনি প্রধান নিউক্লিয়াস ছিলেন শেখ হাসিনা সহ তার যে নিচের দিকের কয়েকজন ছিলেন, তাদের বিচারকে প্রায়োরিটাইজ করছি এবং আমরা দ্রুততম সময়ের মধ্যে তাদের বিচারটা শেষ করতে চাই, করতে সক্ষম বলে আমরা মনে করি। বিচার কার্যক্রমকে গ্রহণযোগ্য রাখতে সকল নিয়ম মেনে বিচার কাজ শেষ করা হবে বলে জানান বক্তারা। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। এদিকে জুলাই বিপ্লবে প্রবাসীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া কূটনীতিকদের শাস্তির আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছেন উপদেষ্টা আসিফ নজরুল। শনিবার সংযুক্ত আরব আমিরাত থেকে কারাভোগের পর দেশে ফেরত প্রবাসীদের আর্থিক সহায়তা সংক্রান্ত চেক দেয়া অনুষ্ঠানে তিনি একথা বলেন। আসিফ নজরুল আরও জানান, সংযুক্ত আরব আমিরাতের জেলমুক্ত প্রবাসীদের বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের মাধ্যমে পুনর্বাসনে সহায়তা করা হবে।
আজকে জাস্ট একটা প্রসেস শুরু করলাম 50,000 টাকা করে সবাইকে দেওয়া। আর আমরা আপনাদের বলেছি বইএসএলের মাধ্যমে বিদেশে চাকরি দেওয়া তো ভাই আমাদের উপর ডিপেন্ড করে না, আমরা চেষ্টা করব। আপনাদের ডাটাবেস হচ্ছে বিদেশে যেই জায়গায় বইএসএলের মাধ্যমে আমরা যেটা পাঠাই, যেটা সরকারিভাবে পাঠাই, সেখানে আপনাদেরকে আমরা সর্বাধিক অগ্রাধিকার দিব। আপনারা এমনি নিজেরাও একটু চেষ্টা করেন, আপনাদের মধ্যে অনেক দক্ষ মানব শক্তি আছেন, অনেকে আছেন কোনো একটা কাজে আপনাদের এক্সপার্টিজ আছে। আপনারা একটু নিজেরাও চেষ্টা করেন, সাথে সাথে যে এখানে কোথাও কর্মসংস্থানের সুযোগ আছে না এটা আপনারা চেষ্টা করেন, ব্যবসা সুযোগ আছে চেষ্টা করেন। আমরা তো চেষ্টা করবো, কিন্তু আপনারা কতদিন বসে থাকবেন, ঠিক না? তো আমরা আশা করি ইনশাআল্লাহ আমরা সবাই মিলে চেষ্টা করলে আমরা আপনাদের যে দুর্ভোগ আছে সেটা অনেকাংশে কমাতে পারবো। অন্তর্বর্তী সরকার ইচ্ছে করে নির্বাচন বিলম্বিত করছে সাধারণ মানুষের মধ্যে এমন ধারণা তৈরি হচ্ছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনজীবনে স্বস্তি ফেরাতে সরকার কোনো উদ্যোগই নিতে পারেনি বলে দাবি করেন তিনি। বলেন, দেশে অস্থিতিশীলতা নিয়ন্ত্রণে দরকার নির্বাচিত সরকার। বিস্তারিত সাইফুল রিপোর্টের প্রতিবেদনে। জাতীয় প্রেস ক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টির আয়োজনে আলোচনা সভায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। দেশের ভেতরে বাইরে ষড়যন্ত্র মোকাবেলায় একটি নির্বাচিত সরকার জরুরি দাবি করে নির্বাচন আদায়ে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। আজকে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে এই পতিত স্বৈরাচারের ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী দিনে একটি নির্বাচন দেবে এবং এই নির্বাচন আদায় করবে, এটাই আজকে সকলের শপথ। জনগণের নির্বাচিত প্রতিনিধিত্বশীল সরকার কেবলমাত্র পারে সমস্ত বৈদেশিক ষড়যন্ত্র, আভ্যন্তরীণ ষড়যন্ত্রকে মোকাবিলা করতে। দেশে যে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চলছে তা নির্বাচিত সরকার আসলে কমে আসবে দাবি করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিযোগ করেন, জনজীবনের স্বস্তি ফেরানোর উদ্যোগ না নিয়ে অন্তর্বর্তী সরকারের অনেকে রাজনীতিতে জড়িয়ে পড়ছেন। রাজনৈতিক দলগুলো আপনার প্রতিপক্ষ নয়, রাজনৈতিক দলগুলো আপনাদের সহযোগিতা করছে, সহযোগিতা করেই চলেছে। আপনারা এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো কথাবার্তা বলছেন না কেন জানি না। মানুষের একটা ধারণা তৈরি হচ্ছে, আমার না কিন্তু ধারণা তৈরি হচ্ছে যে এই সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করছে। আমরা সরকার সবচেয়ে বেশি চাই, একই সঙ্গে আমরা এটাও চাই যে দীর্ঘকাল অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকা উচিত নয়। ভোটারের বয়স নির্ধারণ নিয়ে প্রধান উপদেষ্টার করা বক্তব্যের সমালোচনাও করেন বিএনপি মহাসচিব। এই জিনিসটা তো কনসেনসাস না। আপনি ইউ আর দ্য চিফ এক্সিকিউটিভ, আপনি প্রথমেই বলে দিচ্ছেন যে 17 বছর হলে ভালো। আপনি যখন বলছেন দেন ইট বিকামস এ বাইন্ডিং অন দ্য ইলেকশন কমিশন, যেটা আপনি ইলেকশনের জন্য যারা ঠিক করবে, এটা ইলেকশন কমিশনকে ছেড়ে দিন, লেট দেম ডিসাইড। 18 বছর তো আছে, সকলের কাছে গ্রহণযোগ্য আছে। যদি 1 বছর কমাতে চান তাহলে সেটা ইলেকশন কমিশন প্রস্তাব করুন, যারা নতুন হয়েছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলেন। এদিকে দীর্ঘ 13 বছর পর দেশে ফিরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে গণমাধ্যমে কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। অনেকে বলতে পারেন আপনারা আমি এই কষ্ট করেছি, আমি এইটুকু করেছি, কিন্তু ম্যাডাম জিয়ার চেয়ে বেশি কেউ করেন নাই। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দীর্ঘ 15 বছর পর সমাবেশের সুযোগ পেল বাংলাদেশ খেলাফত মজলিস। শনিবার সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে মামুনুল হক বিএনপি জামায়াতকে হুঁশিয়ারি করে বলেন, যদি তাদের জন্য ঐক্য নষ্ট হয় তবে জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে। নেতারা বলেন, সংস্কার সঠিকভাবে করতে হবে ও দেশ গড়ায় ঐক্য ধরে রাখতে হবে। আর ভারতকে হুঁশিয়ারি দিয়ে বিএনপি নেতা মির্জা আব্বাস বলেন, বাংলাদেশে আগুন জ্বললে ভারতও নিরাপদ থাকবে না। বিস্তারিত প্রতিবেদনে। দীর্ঘ 15 বছর স্বৈরাচারী আওয়ামী শাসনের জুলুম অত্যাচারে কোনো বড় সমাবেশ করতে পারেনি খেলাফত মজলিস। জুলাই অভ্যুত্থানের পরে শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিভেদ নয় ঐক্য এই প্রতিপাদ্যকে সামনে রেখে বড় পরিসরে সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশনের আয়োজন করে তারা। সাবেক আমির মোহাম্মদ ইসাকের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় সম্মেলনের আনুষ্ঠানিকতা। বক্তব্য রাখেন খেলাফত মজলিসের নেতারা। আমাদের নেতা কর্মীরা রাজপথে ভূমিকা পালন করে যাচ্ছে।
সম্মেলনে উপস্থিত হন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। বলেন, নতুন বাংলাদেশ তৈরির লড়াই অব্যাহত রাখতে হবে। এই বাংলাদেশ চাই না, নতুন বাংলাদেশ চাই। নতুন বাংলাদেশ গড়বার লড়াই। যে ভোট কেড়ে নিয়েছিল, গণতন্ত্র কেড়ে নিয়েছিল, সেই গণতান্ত্রিক দেশ করতে চাই। বিগত 53 বছরে এদেশে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে, এই নির্বাচনের মাধ্যমে যখন এককভাবে ক্ষমতায় থাকে তখন কিন্তু ফ্যাসিস্ট তৈরি হয়, তখন কিন্তু খুনি তৈরি হয়, তখন কিন্তু জালেম তৈরি হয়, তখন দেশের টাকা কিন্তু বিদেশে পাচার করার পরিবেশ তৈরি করা হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ভারত বাংলাদেশে আগুন জ্বালালে সেই আগুনে তাদেরকেও জ্বলতে হবে। বাংলাদেশের সকল মুসলমানরা, বাংলাদেশের সকল নাগরিকবৃন্দ এক জায়গায় কিন্তু আমরা এক দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের লক্ষ্যে আমাদের কোনো আপোষ আমরা করব না। বাংলাদেশে আগুন জ্বালাবেন, নিজের শান্তিতে থাকবেন, এটা কিন্তু সম্ভব না, এটা হয় না, ইতিহাস বলে না। সুতরাং একটু সাবধান। বাংলাদেশ খেলাফত মজলিসের সেক্রেটারি জেনারেল মামুনুল হক বলেন, বিএনপি জামাতের জন্য ঐক্য নষ্ট হলে জনগণের কাছে তাদের জবাবদিহি করতে হবে। বিএনপি এবং জামাতকে বিশেষভাবে বলতে চাই, আপনাদের দুই দলের যে কোনো কারণে যদি এই ঐক্যের মধ্যে কোনো ফাটল তৈরি হয়, জাতির কাছে আপনাদের জবাবদিহিতার কাঠ করে দাঁড়িয়ে জবাব দিতে হবে। জবাব নিয়ে ছাড়বো আমরা। এ সময় খেলাফত মজলিসের আমির বলেন, সংস্কার সঠিকভাবে করতে হবে আর ষড়যন্ত্র রুখতে নিজেদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। এই সংস্কারটা যেন সঠিক হয়, সংখ্যাগরিষ্ঠ মানুষ এই দেশের মুসলমান, কোরআন সুন্নাহ মোতাবেক এই সংস্কার হতে হবে। কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন এই দেশে চলতে দেওয়া হবে না। নিয়াজ মুর্শিদ, দেশ টিভি, ঢাকা। এ সরকারের সময়ে সংস্কার করা না গেলে বাংলাদেশে আর কখনোই সংস্কার করা সম্ভব নয় বলে মন্তব্য করেন নৌ উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। শনিবার রাজধানীর খামারবাড়িতে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। বলেন, প্রকৃত সংস্কার করতে না পারলে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে চ্যালেঞ্জ মোকাবেলার আহ্বান জানান তিনি। সময় যদি আমরা কিছু সংস্কার করতে না পারি তাহলে আর কখনো করা যাবে না। কারণ আমরা একবার ট্রাই করেছিলাম 2007-এ কিছু করেছিলাম, সেগুলো থাকেনি পলিটিক্যাল পার্টি যারা ক্ষমতা ছিলেন তাদের কারণে। আর এখন যদি করা না যায়, এখন যদি আমরা সংবিধানের দোহাই দিই, আমরা অন্যান্য আইনের দোহাই দিই, যদি না করতে পারি, তাহলে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমরা এই 2000 রক্ত দিয়ে যারা শহীদ হয়েছে তাদের প্রতি একটা অন্যায় করব। শাপলা চত্বরের ঘটনা নিয়ে মিথ্যাচার করেছে শেখ হাসিনা, এমন অভিযোগ করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, আওয়ামী লীগের খুনের ইতিহাস নতুন নয়। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফতে মজলিসের সাধারণ পরিষদের অধিবেশনে একথা বলেন তিনি। এদিকে অন্য এক অনুষ্ঠানে তিনি বলেন, জামায়াত ইসলামী ক্ষমতায় এলে সবার আগে দেশের শিক্ষা নিয়ে কাজ করবে। কায়েস রাহাতের প্রতিবেদন। খেলাফত মজলিসের সম্মেলনে উপস্থিত হয়ে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান ইসলামিক দলগুলোর প্রতি ঐক্যের ডাক দেন। বলেন, যেন দলগুলোকে বিভক্ত করে কেউ সুবিধা না নিতে পারে। এ সময় জামায়াতের আমির অভিযোগ করে বলেন, শাপলা চত্বরের ঘটনা নিয়ে মিথ্যাচার করেছে শেখ হাসিনা। বলেন, আওয়ামী লীগের খুনের ইতিহাস নতুন নয়। নতুন বাংলাদেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দল ঐক্যবদ্ধ থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন জামায়াতের আমির। শাপলা চত্বরের ঘটনা এই দেশবাসী কখনো ভুলেনি এবং ভুলবে না। এটাকে নিয়ে কত উপহাস করা হয়েছে। আরেকজন পুষ্যমন্ত্রী তিনি বলেছেন, এই ছাত্রদের আন্দোলনের যখন ক্লাইম্যাক্সের দিকে যাচ্ছিল, যে সাবধান করে দিচ্ছি, বাড়াবাড়ি করবে না, যদি বাড়াবাড়ি করো তাহলে 5 মে যেটা হয়েছিল শাপলা চত্বরে, রাত 12টার পরে সবকিছু সাফ করে দেওয়া হয়েছিল। এই কথার মাধ্যমে তিনি আত্মস্বীকৃত খুনি হিসাবে তার দলকে দুনিয়ার সামনে প্রেজেন্ট করেছেন। এদের খুনের ইতিহাস নতুন নয়। এদিকে জুলাই আন্দোলনে আহত ও পঙ্গুত্ব বরণকারীদের নিয়ে আয়োজিত আরেকটি অনুষ্ঠানে তিনি বলেন, জামাত ইসলামী ক্ষমতায় এলে সবার আগে দেশে শিক্ষা নিয়ে কাজ করবে। এ সময় আহত ও শহীদ পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানান জামায়াতের আমির। আমরা শুধু বলবো যে মেহেরবানি করে কেউ দলের ভিত্তিতে আমাদের শহীদদেরকে ভাগ করবেন না। আমাদের শহীদরা আমাদের জাতীয় সম্পদ।
তারা আমাদের জাতীয় বীর। এই জন্য শিক্ষার জায়গাটায় আমরা ইনশাল্লাহ সবার আগে হাত দেব, যদি আল্লাহ কোনোদিন আমাদেরকে সুযোগ দেন। শিক্ষা যে জাতির ঠিক হয়েছে, সেই জাতি ঠিক, সেই জাতি মর্যাদার জাতি, সেই জাতি বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। অনুষ্ঠানে জুলাই আন্দোলনে আহত ব্যক্তিরা তাদের দুঃসহ স্মৃতিচারণ করেন। একই সঙ্গে সরকারের কাছে তাদের চিকিৎসা ও এই গণহত্যার দোষীদের বিচার দাবি করেন। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। রাতের অন্ধকার কাটিয়ে আগামী বছরের শেষ অথবা 2026 সালে শুরুতে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। শনিবার সকালে সাতকানিয়া মাদ্রাসা ইউনিয়ন পরিষদের উদ্যোগে অসচ্ছল 1000 পরিবারের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর 5 মাসে নানা নাশকতামূলক কর্মকাণ্ড ঘটেছে। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী ও দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী। সালের প্রথম দিকে আমরা নির্বাচন দেব। এই প্রথম 16-17 বছর পরে জনগণ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন দিনের আলোতে, রাতে কোনো ভোট হবে না ইনশাআল্লাহ। এবং আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে আপনারা নির্বাচিত করতে পারবেন। সড়ক দুর্ঘটনায় পরিবারের 4 সদস্যকে হারিয়ে দিশেহারা ইকবাল হোসেন। শুক্রবার ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় দুর্ঘটনায় নিহত 6 জনের 4 জনই একই পরিবারের। মুন্সিগঞ্জ সিরাজদি খানের নন্দনকোনা গ্রামে কবরস্থানে দাফন করা হয় তাদের। এ ঘটনায় এলাকা জুড়ে নামে শোকের ছায়া। সুমিত সরকার সুমনের রিপোর্ট, জানাচ্ছেন তারেক মাহমুদ সুজন। স্ত্রী, 2 মেয়ে ও ছোট্ট নাতিকে হারিয়ে শোকে স্তব্ধ ইকবাল হোসেন। পাশাপাশি সমাহিত করেন সড়ক দুর্ঘটনায় নিহত স্ত্রী আমিনা আক্তার এবং 2 মেয়ে ইমি ও রিহাকে। নাতিকে সমাহিত করা হয় দাদার বাড়ি নোয়াখালীতে। ক্ষোভ জানিয়ে বলেন, সব সরকার সড়ক উন্নয়ন করলেও কেউই নেয়নি দুর্ঘটনা কমানোর উদ্যোগ। এমন শোক যেন আর কাউকে সইতে না হয়, সেজন্য সবাইকে আহ্বান করেন নিরাপদ সড়ক নিশ্চিতে সজাগ হতে। আওয়ামী লীগ, বিএনপি এর সাথে যত সরকার আছে, মানুষের রাস্তার নিরাপত্তার কোনো উন্নয়ন করে নাই, রাস্তা উন্নয়ন করছে। নিরাপদ সড়ক চাই, প্রতিটা ঘরে সারা বাংলাদেশে একটা স্লোগান হোক, আমি এই চাই, আমি এই চাই, আর কিচ্ছু চাই না। একই পরিবারের 4 জনকে হারিয়ে দিশেহারা স্বজনরা। সব শেষ, নাতি বাগনি সব শেষ, বোন সব শেষ। 2টা ভাইয়া, একটা নাতি, স্ত্রী, ওর দুনিয়ার মধ্যে কেউ নাই, কিলিয়া বাঁচবো। 4 জন মারা গেছে, আমরা এদের সবার বিচার চাই। আর 4 জন অসুস্থ, এরা ক্লিনিকে আছে। এই ঘটনায় মুন্সিগঞ্জের সিরাজদি খানের পুরো নন্দনকোনা গ্রামে নেমে আসে শোকের ছায়া। এমন মৃত্যু মেনে নিতে পারছেন না এলাকাবাসীরাও। বেপরোয়া বাস চালকের দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা। ওই ডাইরেক্ট আইসা কি করছে, দেখছে টোল প্লাজার সামনে ব্রেক মারছে, দেখছে ব্রেক নাই, ওই ডাইরেক্ট আইসা প্রাইভেটের ভিতরে মাইরা দিছে। ওই নিশ্চয় নিশা নুশা খাইছে। আর যেখানে মারা গেছে ওইখানে মারা যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। গেছে ব্রিজ টোল দেওয়ার সময় গেছে। মাওয়া এক্সপ্রেসওয়েতে ছোট্টখাটো হোক বড় হোক অ্যাক্সিডেন্ট হয়েই চলেছে। তো আমাদের দাবি এটা একটু খুঁটিতে দেখা হোক, কেন এই রুটে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে। এটা অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত এটা তদন্ত কমিটি গঠন করে এটার বিচার চাই। এ নিয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ। মামলা প্রক্রিয়াধীন আর আসামির গ্রেপ্তার প্রক্রিয়া চলছে। দ্রুত বেপরোয়া বাস চালককে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার পাশাপাশি নিরাপদ সড়ক নিশ্চিতে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি স্বজনদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। মাদারীপুরে পূর্বশত্রুতার জের ধরে দোকানে ঢুকে এক কর্মচারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ। শনিবার বিকেল 4:30টার দিকে শহরের পুরানবাজার স্বর্ণকারপট্টি এলাকায় যাদবঘৃত ভাণ্ডারে এ ঘটনা ঘটে। নিহত গৌতম চন্দ্র বসু সদর উপজেলার পূর্বরাস্তি এলাকার হারান বসুর ছেলে। নিহত গৌতম যাদবঘৃত ভাণ্ডারে শ্রমিক হিসেবে কাজ করতেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল 4:30টার দিকে ক্রেতা সেজে যাদবঘৃত ভাণ্ডারে আসেন তপন। পরে গৌতমকে লক্ষ্য করে আশপাশে কেউ কিছু বুঝে ওঠার আগে ধারালো দা দিয়ে এলো পাতাড়ি কোপাতে থাকে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে কৌশলে পালিয়ে যায় তপন। পরে গুরুতর আহত অবস্থায় গৌতমকে স্থানীয় ব্যবসায়ীরা উদ্ধার করে হাসপাতালে নেয়ার কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। টাকা পাইবে তার দ্বারে এই নিয়ে গ্যাঞ্জাম শুরু হলো, এই নিয়ে কোট দিছে। স্থানীয় লোকজন নিয়ে আসে,
তার বাম পাশে এবং সামনে বড় ধরনের একটা ইনজুরি আছে, অনেক রক্তপাত হচ্ছিল। আমরা আসার সাথে সাথে তৎক্ষণাৎ ইমার্জেন্সি চিকিৎসা করি এবং চিকিৎসা করার কিছুক্ষণ পরপরই আসলে সে গ্যাস্ট্রিং অবস্থায় আসছিল এবং মারা যায়। প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে বিগত সরকারের আমলে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতি তদন্ত করে সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। বুধবার দুপুর ৩টার দিকে সিলেটের টিলাগড়ে ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজির উদ্বোধন শেষে তিনি একথা বলেন। অনেক জায়গায় প্রকল্প বাস্তবায়ন না করে অর্থ আত্মসাৎ করা হয়েছে, এমনকি কাজ ফেলে রাখা হয়েছে। এ সকল ঘটনায় কোনো ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি। জলবায়ুর কারণে বন্যার ফ্রিকোয়েন্সি পরিবর্তন হচ্ছে। আগে বছরে একবার বন্যা হলেও এখন বছরে ৩-৪ বার হচ্ছে। বন্যায় মানুষের জন্য ত্রাণ সহায়তা আসলেও গোখাদ্য পর্যাপ্ত আসে না। তাই এ বিষয়টি নিয়েও কাজ করা হচ্ছে বলেও জানান মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। অনেকগুলো কাজ যেমন হয়নি, শুরু করেছে একদিন হয়ে তারপর ফেলে রেখেছে, এই যে সম্পদ নষ্ট করা। এবং আপনারা তো জানেন যে মৎস্য প্রাণী সম্পদ এমন একটা মন্ত্রণালয় যেটা মানুষের খাদ্যের যোগান দেয়, আমিষের যোগান দেয়। তো এখানে কোনো প্রকার দুর্নীতি সহ্য করা বা কোনো রকম ব্যবস্থা সহ্য করা আমরা এটা করতে দেব না। বন্যা এখন ফ্রিকোয়েন্সি বেড়ে গেছে। আগে হয়তো বছরে একটা হতো, এখন 2-3 বার হচ্ছে। ক্লাইমেট চেঞ্জের এটা একটা এফেক্ট আছে। পাশের দেশ ভারত থেকেও পানি আমন্ত্রণ না জানালেও চলে আসছে। তো এগুলো আমরা ভেবেই এখন কিছু পরিকল্পনা নিতে চাচ্ছি, যেন দুরকম, একটা হলো যে মানুষের পাশাপাশি গরু ছাগলেরও যেন একটা শেল্টারের ব্যবস্থা হয়। জন আকাঙ্ক্ষার বাইরে গিয়ে অন্তর্বর্তী সরকার অন্য এজেন্ডা নিয়ে কাজ করলে মানুষ তা মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। শনিবার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে জাতীয়তাবাদী ওলামা দলের রাজশাহী বিভাগীয় কর্মী সমাবেশে তিনি একথা বলেন। বিগত আওয়ামী লীগ সরকারকে গুম খুনের সরকার উল্লেখ করে তিনি বলেন, রাষ্ট্রকে অপরাধী বানিয়েছিল শেখ হাসিনা, ভারত এই অপরাধের দোষর ছিল বলে মন্তব্য করেন রিজভী। এর আগে রংপুরের মিঠাপুকুরে সোয়ানুজ্জামান নয়নের বাড়িতে তিনি বলেন, সচিবালয়ে আগুন একটি গভীর ষড়যন্ত্রের অংশ। জনপ্রত্যাশা, জন আকাঙ্ক্ষা এর বাইরে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকার অন্য এজেন্ডা নিয়ে কাজ করলে মানুষ কিন্তু এটা মেনে নেবে না। কিন্তু যে অন্যায়গুলো শেখ হাসিনা করেছে, তিনি বিরোধী দলকে নিশ্চিহ্ন করার জন্য, বাংলাদেশ থেকে বিরোধী দল শূন্য করার জন্য, কথা বলার অধিকারকে নিশ্চিহ্ন করার জন্য, গণতন্ত্রের সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়ার জন্য নির্বাচন, পার্লামেন্ট, নির্বাচন কমিশন এবং সংবাদপত্রের স্বাধীনতাকে একেবারে শিকড় থেকে উপড়ে দেওয়ার যে প্রচেষ্টা চালিয়েছেন 15 বছর, 15.5 বছরে প্রত্যেকটির সাথে ওই পার্শ্ববর্তী দেশ ভারত যুক্ত ছিল। এবার আন্তর্জাতিক অঙ্গনের খবর। রাষ্ট্রীয় মর্যাদায় মনমোহন সিংকে শেষ বিদায় জানালো ভারত। তাকে শ্রদ্ধা জানাতে রাজধানী দিল্লির রাস্তায় ছিল মানুষের ঢল। নিগমবোধ ঘাটে সম্পূর্ণ হয় শেষকৃত্য। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, কংগ্রেস নেতা সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে সহ আরও অনেকে। তার মৃত্যুতে ভারত জুড়ে চলছে 7 দিনের রাষ্ট্রীয় শোক, অর্ধনমিত জাতীয় পতাকা। বিস্তারিত রায়হান কবির শুভ্র ডেস্ক রিপোর্টে। যখন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিলে সবে, এমন জীবন করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন ভাবেই সবাইকে কাঁদিয়ে শ্রদ্ধা আর ভালোবাসায় চিরবিদায় নিলেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। মনমোহন সিংকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে দেশটির রাজধানী নয়াদিল্লিতে জড়ো হন হাজারো মানুষ। শনিবার সকালে কংগ্রেসের সদর দপ্তরে আনা হয় দেশটির 14তম প্রধানমন্ত্রীর কফিন। এ সময় গার্ড অব অনার দিয়ে তার কফিন ফুল দিয়ে মুড়িয়ে দেওয়া হয়। এদিন সকাল 12:15টায় দিল্লির নিগমবোধ ঘাটে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয় তার শেষকৃত্য। মনমোহন সিংকে শেষ শ্রদ্ধা জানান ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। এ সময় কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে, প্রিয়াঙ্কা গান্ধী সহ উপস্থিত ছিলেন অনেকে।
বৃহস্পতিবার দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই রাজনীতিবিদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 92 বছর। খ্যাতনামা এই অর্থনীতিবিদের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে ভারত জুড়ে। তার বাসায় ছুটে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, শোক জানিয়েছেন বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী সহ বিভিন্ন রাজনীতিবিদ। বিশ্ব নেতারাও তার পরিবারের প্রতি জানিয়েছেন সমবেদনা। মনমোহন সিংয়ের মৃত্যুতে শুক্রবার বাতিল করা হয় সকল সরকারি কার্যক্রম। 7 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। এ সময় সরকারি ভবনগুলোতে অর্ধনির্মিত রাখা হবে পতাকা। বাতিল করা হয় কংগ্রেসের প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রমও। 1971 সালে ভারত সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ে অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে যোগদান করেন মনমোহন সিং। পরে 1991 থেকে 96 সাল পর্যন্ত অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। 2004 থেকে 2014 সাল পর্যন্ত 2 মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন মনমোহন সিং। রায়হান কবি শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। কাজাখস্তানে আজারবাইজান বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ক্ষমা চেয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে তিনি এ ঘটনায় দোষ স্বীকার করেননি। এ নিয়ে শনিবার একটি বিবৃতি প্রকাশ করে ক্রেমলিন। বিবৃতিতে বলা হয়, পুতিন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সাথে ফোনে কথা বলেছেন। এতে আরও বলা হয়, পুতিন রাশিয়ার আকাশসীমায় ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন। সেই সাথে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। এর আগে রুশ ক্ষেপণাস্ত্রে বিধ্বস্ত হয়েছে বিমানটি, এমনটাই দাবি করেছিল আজারবাইজানের সরকারপন্থী গণমাধ্যম। এমনটি বিমান বিধ্বস্তের ঘটনায় রাশিয়ার হাত আছে বলে প্রাথমিক ধারণা করেছিল হোয়াইট হাউসের মুখপাত্র জন কির্বি। জানাবো খেলার খবর। বিপিএলেও ভালো মানের ক্রিকেট হয়, যে কারণে টুর্নামেন্টে অংশ নেন পাকিস্তানের ক্রিকেটাররা। এমনটাই জানিয়েছেন ফরচুন বরিশালের শাহিন শাহ আফ্রিদি। জানান, তামিম ইকবালের অনুরোধেই বিপিএল খেলতে এসেছেন তিনি। এদিকে মাশরাফিকে ছাড়াই শুরু হচ্ছে সিলেট স্ট্রাইকার্সের বিপিএল মিশন। রিফাত আঞ্জুমের রিপোর্ট। বাংলাদেশ প্রিমিয়ার লিগে বিগত কয়েক আসর ধরেই ভালো মানের তারকা ক্রিকেটারের অভাব দেখা যায়। এবারের আসরেও তেমন বড় কোনো তারকা ক্রিকেটার নেই। বড় ক্রিকেটার হিসেবে শনিবার চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের অনুশীলনে দেখা যায় পাকিস্তানি স্পিড স্টার শাহিন শাহ আফ্রিদিকে। সকাল 10টার দিকে অনুশীলনে আসে পুরো দল। তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন থেকে শুরু করে শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ নবী, কাইল মায়ার্সের মতো বিদেশি ক্রিকেটাররা অনুশীলনে যোগ দেন। অনুশীলন শেষে বরিশালের পাকিস্তানি তারকা শাহিন শাহ আফ্রিদি জানিয়েছেন, বিপিএলও ভালো মানের ক্রিকেট হয়। তামিমের মতো অভিজ্ঞ কিছু ক্রিকেটার দলে থাকায় দল বাড়তি সুবিধা পাবে। আর তামিম ইকবালের অনুরোধেই তিনি বিপিএল খেলতে এসেছেন। তামিম ভাইয়ের আগেও আমাকে বলেছিল, তবে আন্তর্জাতিক ব্যস্ততার জন্য বিপিএলে আর খেলা হয়ে ওঠেনি। তবে এবার যখন ভাই ফোন করেছে আমি তৈরি ছিলাম। এর আগেও পাকিস্তানের অনেক ক্রিকেটারই আসরে খেলেছে, আমিও তাদের মতোই আসরে নিজেকে মেলে ধরতে চাই। আমি এখানকার বেশ কিছু উইকেটের সাথে পরিচিত, সাথে লোকাল ক্রিকেটারদের সাথে কথা বলেও একটা ধারণা পাওয়া যাবে। আমি মাত্রই দলটার সাথে যুক্ত হয়েছি, এখনো সবার সাথে পরিচিত হতে পারিনি। আশা করছি দল হিসেবে আমরা ভালো কিছু করব। দলগুলো ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে। ফ্রাঞ্চাইজিগুলোতে বিদেশি ক্রিকেটাররা ভিড়তে শুরু করলেও সিলেট স্ট্রাইকার্স দলের অনুশীলনে নেই মাশরাফি বিন মুর্তজা। দলটি কোচ মাহমুদ ইমন জানিয়েছেন, বিপিএল খেলার মতো ফিট নন মাশরাফি। আমাদের স্কোয়াডে এখনও আছে, কারণ এই টিমের অতপ্রত অংশ হচ্ছে মাশরাফি, এবং আমরা ডিপেন্ড অন সিচুয়েশন, ও কি ফিল করতেছে, ফিটনেসের অবস্থা কি, ও যদি মানে খেলার মত পর্যায়ে থাকে বা সিচুয়েশন যদি ভালো থাকে তাহলে তো অবশ্যই খেলবে। সিলেট স্ট্রাইকার্স এখনই তাকে নিয়ে আশা ছাড়ছেন না। মাশরাফি খেলার জন্য নিজেকে ফিট মনে করলে দল বিবেচনা করবে বলে জানিয়েছেন সিলেট কোচ মাহমুদ ইমন। রিফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা। 21তম জাতীয় তাইকোয়ান্দো প্রতিযোগিতার পুরুষ সিনিয়র বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী দল। আর সিনিয়র নারী বিভাগে চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসার ও ভিডিপি। এদিকে জুনিয়র পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি। আর জুনিয়র নারী বিভাগে চ্যাম্পিয়ন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা। রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেশিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া সচিব রেজাউল মকসুদ জাহিদি। 2 দিনব্যাপী প্রতিযোগিতায় অংশ নেন মোট 6 শতাধিক নারী ও পুরুষ।
এই ছিল এখনকার সংবাদ রাত। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।